সাম্প্রতিককালে জেনজি আন্দোলন শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দিয়েছে, বাংলাদেশকে পরিবর্তন করে দিয়েছে, নেপালকেও পরিবর্তন করে দিয়েছে এবং বিশ্বের অন্যান্য দেশেও পরিবর্তনের ছাপ দেখা গেছে। এবং ভারতবর্ষে জেনজি আন্দোলন, ককরোচ জনতা পার্টির আন্দোলন সরকারকে নাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ভারতবর্ষের আন্দোলনের সঙ্গে অন্যান্য আন্দোলনের কি তফাৎ রয়েছে? বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা থেকে ভারত, দক্ষিণ এশিয়ার তরুণদের নতুন রাজনীতি। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ইতিহাসের একটি অদ্ভুত নিয়ম আছে, একটি দেশের আন্দোলন কখনো কখনো আরেকটি দেশের তরুণদের অনুপ্রাণিত করে। আর এই অনুপ্রেরণাটাকে আমরা কি বলি? গ্লোবালাইজেশন। মানে আন্তর্জাতিক ক্ষেত্রে এক দেশের আন্দোলন আরেক দেশকে প্রভাবিত করে। এটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন এর ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, বৈদেশিক প্রভাব। আর শুধুমাত্র ভারতবর্ষের ক্ষেত্রেও নয়, সমগ্র পৃথিবীর মুক্তিকামী আন্দোলনগুলির মধ্যেও এক দেশের আন্দোলন অন্য দেশকে প্রভাবিত করে। দক্ষিণ এশিয়ার দিকে তাকালে গত কয়েক বছরে আমরা ঠিক এমনই একটি প্রবণতা দেখতে পাই। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং এখন ভারত, চারটি দেশের রাজনৈতিক বাস্তবতা আলাদা, সংবিধান আলাদা, অর্থনীতি আলাদা, কিন্তু একটি জায়গায় আশ্চর্য রকমের মিল রয়েছে, আর সেটি হচ্ছে তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান অসন্তোষ। এই অসন্তোষের কারণও প্রায় একই রকম: শিক্ষা, চাকরি, দুর্নীতি, স্বচ্ছতার অভাব এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। বাংলাদেশের ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল কোটা ব্যবস্থা নিয়ে বিতর্ক থেকে, কিন্তু পরে সেটি বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট মানুষকে রাজপথে নামিয়ে দিয়েছিল। নেপালে দুর্নীতি এবং শাসন ব্যবস্থার বিরুদ্ধে তরুণদের খুব বিস্ফোরিত হয়েছিল। ভারতের ক্ষেত্রে নিট বিতর্ক ছিল সেই স্ফুলিঙ্গের কেন্দ্রে। কিন্তু অনেক বিশ্লেষকদের মতে এর পেছনে ছিল বহু বছরের জমে থাকা ক্ষোভ, যেটা নেপাল কিংবা ভারত কিংবা বাংলাদেশের ক্ষেত্রে জন আন্দোলন বা বিক্ষোভের ক্ষেত্র তৈরি করেছিল, যার নেতৃত্বে ছিল জেনজি। তবে এখানেই ভারতের গল্প ঠিক অন্যরকম। বাংলাদেশ বা শ্রীলঙ্কা আন্দোলনের লক্ষ্য ছিল সরকার পরিবর্তন। ভারতে অন্তত এই পর্যায়ে আন্দোলনের মূল দাবি ছিল নির্দিষ্ট একটি নীতিগত জবাবদিহি এবং শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কার। এই পার্থক্যটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখায় যে একই অঞ্চলের আন্দোলনগুলির লক্ষ্য এক হতে পারে না। প্রতিটি আন্দোলন তার নিজস্ব রাজনৈতিক বাস্তবতার মধ্যে গড়ে ওঠে। প্রতিটি গণতন্ত্রের শক্তি শুধু নির্বাচনে নয়, তার শক্তি নির্ভর করে জনগণ কতটা স্বাধীনভাবে প্রশ্ন করতে পারে, প্রতিবাদ করতে পারে, এবং রাষ্ট্র সেই প্রশ্ন কিভাবে উত্তর দেয় জনগণকে। এই ঘটনায় আমরা তিনটি বিষয় স্পষ্টভাবে দেখতে পাই। প্রথমত, আজকের তরুণ প্রজন্ম আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সংগঠিত। একটি মোবাইল ফোন, একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট এবং একটি সাধারণ প্রতীক কয়েক দিনের মধ্যে জাতীয় আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। এবার আসছি দ্বিতীয়ত, সরকারের জন্য এটি একটি শিক্ষা। কোনো সংকটকে শুধু প্রশাসনিক দৃষ্টিতে দেখলে চলবে না। জনমত, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানুষের আস্থার প্রশ্ন এখন সমান গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, বিরোধী দলগুলির জন্য একটি বার্তা: শুধু সরকারের সমালোচনা করলেই হবে না, তরুণদের বাস্তব সমস্যা কার্যকর সমাধান দিতে হবে। কারণ আগামী দিনের নির্বাচনগুলিতে শিক্ষা, কর্মসংস্থান এবং সুযোগের সমতা বড় ইস্যু হয়ে উঠতে পারে।
কিন্তু একটি প্রশ্ন এখনো রয়ে গেছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কি এই আন্দোলনের শেষ? মানে এই আন্দোলন আর হবে না, নাকি এটি কেবল ভারতবর্ষের ক্ষেত্রে শুরু? এই প্রশ্নের উত্তর আজ কেউ জানে না। যদি পরীক্ষা ব্যবস্থায় বাস্তব সংস্কার হয়, যদি প্রশ্নপত্র ফাঁসের পুনরাবৃত্তি বন্ধ হয়, যদি শিক্ষার্থীদের আস্থা ফিরে আসে, তাহলে হয়তো ইতিহাস বলবে এই আন্দোলন একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছিল। কিন্তু যদি সমস্যাগুলি একইভাবে থেকে যায়, তাহলে হয়তো ভবিষ্যতে আরো বড় আন্দোলনের জন্ম হবে। ইতিহাস আমাদের বারবার এই শিক্ষাই দিয়েছে, মানুষকে সাময়িকভাবে থামানো যায়, কিন্তু সমস্যাকে দীর্ঘদিন চাপা দিয়ে রাখা যায় না। তাহলে সবশেষে বলতে হয়, একটি তেলাপোকা, একটি পদত্যাগ এবং একটি বড় শিক্ষা। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রতীকগুলি সবসময় রাজপ্রাসাদে জন্ম নেয় না, কখনো সেগুলি জন্ম নেয় একটি সাধারণ মানুষের হাতে আঁকা পোস্টারে, কখনো একটি স্লোগানে, কখনো একটি ব্যঙ্গাত্মক নামে। ককরোচ নামটি হয়তো একসময় ছিল উপহাসের প্রতীক, কিন্তু সেই নামই একসময় হাজার হাজার তরুণের প্রতিবাদের পরিচয়ে পরিণত হয়। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে কেউ রাজনৈতিক পরাজয় বলবেন না, কেউ বলবেন রাজনৈতিক দায়িত্ব নেওয়ার উদাহরণ, কেউ বলবেন এটি ছিল সরকারের কৌশলগত সিদ্ধান্ত। ইতিহাস হয়তো একদিন এই বিতর্কের আরো পরিষ্কার উত্তর দেবে। কিন্তু একটি বিষয় নিয়ে খুব কম বিতর্ক আছে। এই ঘটনা দেখিয়ে দিয়েছে ভারতের তরুণ সমাজ এখন আর শুধু ভবিষ্যতের নাগরিক নয়, তারা বর্তমানের রাজনৈতিক বাস্তবতারও গুরুত্বপূর্ণ অংশ। তারা প্রশ্ন করতে জানে, তারা সংগঠিত হতে জানে এবং প্রয়োজনে গণতান্ত্রিক উপায়ে নিজেদের দাবি তুলে ধরতেও জানে। হয়তো এটাই এই পুরো ঘটনার সবচেয়ে বড় শিক্ষা। একজন মন্ত্রীর পদত্যাগ ইতিহাসের একটি অধ্যায় হতে পারে, কিন্তু একটি প্রজন্মের জেগে ওঠা সেই ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনার কি মনে হয়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কি সত্যি ভারতের রাজনীতিতে দীর্ঘমেয়াদী পরিবর্তনের সূচনা করবে, নাকি কয়েক মাস পর এই ঘটনাও অন্য অনেক ঘটনার মতোই ইতিহাসের পাতায় চাপা পড়ে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। যদি এই বিশ্লেষণ তথ্য সমৃদ্ধ এবং ভালো লেগে থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 4টা ভিডিওতে আপনার যদি প্রত্যেকটা ভিডিও প্রাসঙ্গিক মনে হয়, তাহলে শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ইতিহাস, রাজনীতি ও সমসাময়িক ঘটনাবলীর এমন আরো গভীর বিশ্লেষণ দেখতে হিস্ট্রি আইকিউ এর সঙ্গে থাকুন। হিস্ট্রি আইকিউ আপনাকে প্রণাম জানাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।